ইয়েস পাবলিকেশন ভলিউম 2 পেজ 281 কোশ্চেন নাম্বার 1 থেকে 50 পর্যন্ত কোশ্চেন সলভ করা হবে। চলো শুরু করা যাক। অল্টারনেটর বা সিনক্রোনাস জেনারেটর। ইন এ সিনক্রোনাস জেনারেটর কথাটা নিচে দাগ দাও। সাপ্লাইং পাওয়ার অ্যাট রেটেড ভোল্টেজ উইথ এ জিরো পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং কথাটা নিচে দাগ দাও। দ্য এফেক্ট অফ আর্মেচার রিঅ্যাকশন অ্যাম্পিয়ার টার্ন ইজ ড্যাশ। ল্যাগিং এর ক্ষেত্রে কি হয় দেখো, ল্যাগিং এর ক্ষেত্রে ডিম্যাগনেটাইজেশন। জিনিসটা খানিকটা এরকম মনে করো, একটা নদী, এবার কোন একটা লোক সাঁতার কেটে ওদিকে যাওয়ার চেষ্টা করছে। নৌকা সাঁতার কেটে যাওয়ার চেষ্টা করছে ওদিকে, এদিকে আছে স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগটা আমি এদিকে একটা, এবার ভেক্টরিক্যালি এই লোকটার মুভমেন্ট হবে এইদিকে। তাহলে এই লোকটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে অন্যদিকে ভাসিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা, সেটাকে বলে ক্রস ম্যাগনেটাইজেশন। লোকটা যদি নদীর যেদিকে স্রোত তার বিপরীত দিকে সাঁতার কাটতো, তাহলে ওর গতিবেগটা কমে যেত, সেটাকে বলতো ডিম্যাগনেটাইজেশন। আর নদীতে স্রোতের গতিবেগ যেদিকে, ওই লোকটা যদি সেদিকেই সাঁতার কাটার চেষ্টা করে এফেক্টিভ গতিবেগ বেড়ে যাবে, সেটাকে বলে ম্যাগনেটাইজেশন। তা আর্মেচার রিঅ্যাকশনের ফলে ডিম্যাগনেটাইজেশন এবং ক্রস ম্যাগনেটাইজেশনটাই নর্মালি হয়, ম্যাগনেটাইজেশন নর্মালি হয় না। তো এবার ল্যাগিং যেখানে বলবে, ল্যাগিং এর ক্ষেত্রে ডিম্যাগনেটাইজেশন হবে। আর তোমার ম্যাগনেটাইজেশন হবে লিডিং এর ক্ষেত্রে। লিডিং মানে কি? লিড করা মানে এগিয়ে থাকা। ক্রিকেট খেলায় লিড করা মানে এগিয়ে থাকা না? এত রান লিড করেছে, এত রান এগিয়ে আছে, তাহলে লিডিং মানে এগিয়ে থাকা। তাহলে লিডিং মানে এগিয়ে থাকা যেমন, তাহলে ম্যাগনেটাইজেশন মানে ম্যাগনেটিক ফিল্ডের দিক থেকে সে এগিয়ে আছে। ডিম্যাগনেটাইজেশন মানে পিছিয়ে থাকা, তার মানে ম্যাগনেটাইজেশন যা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তার মানে সেটা ল্যাগিং। আর ক্রস ম্যাগনেটাইজেশন হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। এটা মুখস্থ করে ফেলো। তাহলে এ দাগে ডিম্যাগনেটাইজেশন যেটা লেখা আছে ডিম্যাগনেটাইজিং, তার পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো ল্যাগিং। ক্রস ম্যাগনেটাইজিং বি দাগে ওর পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো ইউনিটি। আর ম্যাগনেটাইজিং যেটা লেখা আছে তার পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো লিডিং। তাহলে হয়ে গেল। এখানকার অপশন অনুসারে এ দেখ সঠিক উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দু দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাউ ক্যান দ্য রিঅ্যাক্টিভ পাওয়ার ডেলিভার্ড কথাটা নিচে দাগ দাও by the synchronous generator be controlled. তাহলে how can reactive power delivered by a synchronous generator be controlled? By changing the prime mover input নাকি by changing the excitation? দেখো, সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে দুটো গল্প আছে। গল্পটা হলো, সিনক্রোনাস জেনারেটরের প্রাইম মুভারের ইনপুট হলো অর্থফুল কম্পোনেন্ট, আর এক্সাইটেশন হলো ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। তাহলে এখানে যেহেতু পাওয়ার ডেলিভার্ড জানতে চাই যে রিঅ্যাক্টিভ পাওয়ার ডেলিভার্ড, তাহলে অ্যাক্টিভ পাওয়ার হলো প্রাইম মুভারের ইনপুট আর রিঅ্যাক্টিভ পাওয়ার হলো এক্সাইটেশন। তাহলে এখানে যেহেতু রিঅ্যাক্টিভ পাওয়ার ডেলিভার্ড বলেছে, সেই জন্য বাই চেঞ্জিং দ্য এক্সাইটেশন। সঠিক উত্তর হবে বিদাগ। বিদাগের পাশে একটা আলোচনা দিয়ে লিখে রাখো রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট। আর এ দাগ বাই চেঞ্জিং দ্য প্রাইম মুভার ইনপুট, ওর পাশে লিখে রাখো একটা ওয়ার্ডফুল কম্পোনেন্ট। প্রাইম মুভারের ইনপুট, ওয়ার্ডফুল কম্পোনেন্ট, এক্সাইটেশন, রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট। আর বাই চেঞ্জিং দ্য ডিরেকশন অফ রোটেশন চেঞ্জ করে কখনো রিঅ্যাক্টিভ পাওয়ারের ভেরিয়েশন করা সম্ভব না বলে ওটা উত্তর হবে না। আর দুই দাগে বাই চেঞ্জিং দ্য প্রাইম মুভার স্পিড, প্রাইম মুভারের স্পিড ভেরিয়েশন হলে আমরা জানি এনএস সমান 120 f/p। তাহলে এনএস ডিরেক্টলি প্রপোর্শনাল টু এফ। তাহলে প্রাইম মুভারের স্পিড ভেরিয়েশন করলে ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন হয়, তাহলে সেই জন্য ওটা উত্তর হবে না। দ্বিতীয়ের পাশে একটা আলোচনা দিয়ে লিখে রাখো ফ্রিকোয়েন্সি চেঞ্জ। পরের কোশ্চেনটা 3 দাগে এ স্ট্যান্ড অ্যালোন ইঞ্জিন ড্রিভেন সিনক্রোনাস জেনারেটর ইজ ফিডিং এ প্রাইম মুভার এ partly inductive load. A capacitor is now connected across the load. Capacitor কথাটা নিচে দাগ দাও। Capacitor is connected across the load to completely neutralize the inductive current. We completely neutralize the inductive current কথাটা নিচে দাগ দাও। For this operating condition, সঠিক উত্তরটাকে দেখে নাও। এই কোশ্চেনটা অত বেশি ইম্পর্টেন্ট না। সঠিক উত্তর হলো সি দাগ। Field current has to be reduced and
ফুয়েল ইনপুট লেটস আনঅল্টার্ড। জিনিসটা কি দেখে নাও, মনে করো এটা একটা প্রাইম মুভার অটপোল কম্পোনেন্ট, একটা পাওয়ার ট্রায়াঙ্গেল লাগছি আমি, এই এক্সেল কম্পোনেন্ট ছিল। তো আমরা একটুখানি আগে জানলাম যে প্রাইম মুভারের ইনপুট হলো অটপোল কম্পোনেন্ট। তাহলে এই পাওয়ার ট্রায়াঙ্গেলের এটা হলো কিলোওয়াট, এটা হলো কেভি এ আর এটা হলো কেভি এ। তাহলে এই যে অ্যাপারেন্ট কম্পোনেন্ট রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট এটা হলো প্রাইম মুভারের এক্সাইটেশন, এটা হলো এক্সাইটেশন। আর এটা হলো প্রাইম মুভারের ইনপুট। এবার আমাকে কি বলেছে যে এই এক্সেল কম্পোনেন্টটাকে নিউট্রালাইজ করতে হবে। তাহলে এক্সেল কম্পোনেন্টটাকে নিউট্রালাইজ করতে গেলে কি করতে হবে আমার? এটা চেঞ্জের তো কোনো দরকার নেই, আমার চেঞ্জ করতে হবে এটা। তাহলে এই এক্সেলের ইকুইভ্যালেন্ট আমি একটা যদি এক্সি আমি অ্যাপ্লাই করে দিই, তাহলে এক্সেল এক্সি দুজনকে নিউট্রালাইজ করে দিয়ে আলটিমেটলি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর পাবো। আমার এখানে উদ্দেশ্য ইউনিটি পাওয়ার ফ্যাক্টর পাওয়া। তাহলে এক্সেলকে নিউট্রালাইজ করতে গেলে এক্সি দরকার, যেমন বাঘা পোল তেমন গুণতেতুল, দুজনকে নিউট্রালাইজ করবে সেই জন্য। তাহলে এক্সেলকে নিউট্রালাইজ করতে গেলে এক্সি লাগে, আর এক্সি কে দেয়? এক্সি দেয় হলো ক্যাপাসিটার অথবা সিনক্রোনাস মোটর নন লোড বা লাইট লোডে ওভার এক্সাইটেড কন্ডিশনে চালানো। তা এখানে ক্যাপাসিটার ব্যবহার করেছে, তাহলে সেই জন্য সঠিক উত্তর হবে ফিল্ড কারেন্ট হ্যাজ টু বি রিডিউসড। ফিল্ড কারেন্ট এক্সাইটেশন যদি রিডিউস করা হয় তাহলে কী হবে? দেখো এখানে একটুখানি জেনে রাখো, যে লোডে সিনক্রোনাস জেনারেটর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর প্রোভাইড করে, এটা হচ্ছে সিনক্রোনাস জেনারেটর বা অল্টারনেটরের ক্ষেত্রে যে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর সিনক্রোনাস জেনারেটর প্রোভাইড করে তাকে নর্মাল এক্সাইটেশন বা 100% এক্সাইটেশন বলে। এক্সাইটেশন বাড়ালে তাকে ওভার এক্সাইটেড বলে। ওভার এক্সাইটেডে সিনক্রোনাস জেনারেটর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর প্রোভাইড করে, আর যে এক্সাইটেশনে 100% থেকে ইউনিটি থেকে মানে কম করবে সেটা হলো আন্ডার এক্সাইটেশন। এটা হলো লিডিং পাওয়ার ফ্যাক্টর প্রোভাইড করে। তাহলে নর্মাল এক্সাইটেশনে 100% নর্মাল এক্সাইটেশন বা 100% এক্সাইটেশন ইউনিটি। এখানে মনে রাখার নিয়ম হলো সিনক্রোনাস মোটর কখন আমরা পাওয়ার ফ্যাক্টর কারেকশনের জন্য ব্যবহার করি। সেক্ষেত্রে গল্প হলো সিনক্রোনাস মোটরকে নো লোড বা লাইট লোডে ওভার এক্সাইটেড কন্ডিশনে ব্যবহার করলে পাওয়ার ফ্যাক্টর কারেকশন বা সিনক্রোনাস ফেজ মডিফায়ার হিসেবে কাজ করে। তাহলে ক্যাপাসিটিভ লোড সে দেয়, ক্যাপাসিটিভ লোড দেয় মানে লিডিং পাওয়ার ফ্যাক্টর প্রোভাইড করে। তাহলে এক্সাইটেশন বেশি হয়ে গেলে বা ওভার এক্সাইটেশন হয়ে গেলে সিনক্রোনাস মোটর লিডিং পাওয়ার ফ্যাক্টর প্রোভাইড করে। তাহলে আন্ডার এক্সাইটেশনে কী হবে? সে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর প্রোভাইড করবে। তাহলে জিনিসটা এখানে জেনারেটরের গল্প, সিনক্রোনাস জেনারেটর এবং সিনক্রোনাস মোটর। জেনারেটর কারেন্ট দেয়, মোটর কারেন্ট নেয়। কারেন্ট ফ্লো ডিরেকশন উল্টো বলে পাওয়ার ফ্যাক্টরের রিলেটেড ব্যাপারে এক্সাইটেশনের এফেক্টটা উল্টো হয়। শুধুমাত্র ইউনিটি দুটো ক্ষেত্রেই নর্মাল এক্সাইটেশনে হয়, আর ওভার এক্সাইটেশনে সিনক্রোনাস মোটর দেয় লিডিং, আন্ডার এক্সাইটেশনে ল্যাগিং। আর এখানে ঠিক তার উল্টোটা, এখানে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দেবে ওভার এক্সাইটেশনে আর লিডিং পাওয়ার ফ্যাক্টর দেবে আন্ডার এক্সাইটেশনে। এইবার সিনক্রোনাস মোটরের এবং সিনক্রোনাস জেনারেটর দুটোর ক্ষেত্রেই এই মোটরটাকে চালানো হয় নর্মালি ওভার এক্সাইটেড কন্ডিশনে। সিনক্রোনাস মোটরকে ওভার এক্সাইটেড কন্ডিশনে চালানো হয় পাওয়ার ফ্যাক্টরের কারেকশনের জন্য, আর সিনক্রোনাস জেনারেটরকে ওভার এক্সাইটেড কন্ডিশনে চালানো হয় শর্ট সার্কিট কারেন্টটাকে লিমিট করার জন্য। সেই জন্য মোর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর করে ইমপ্রুভ মানে তো জেনারেট করা হয়। তাহলে এখানে সেই জিনিসটা, তাহলে ফিল্ড কারেন্ট হ্যাজ টু রিডিউসড। ফিল্ড কারেন্ট যদি রিডিউস করা হয়, ফিল্ড কারেন্ট রিডিউস মানে এক্সাইটেশন কমানো। তাহলে এক্সাইটেশন কমালে কী হবে? ছিল ওভার এক্সাইটেড, তাহলে সেটা যদি ওভার এক্সাইটেড কমাতে কমাতে আমি এই নিউট্রালের জায়গায় নিয়ে চলে আসি, এইখানে নিয়ে চলে আসি, তাহলে আমি 100% এক্সাইটেশন বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর পাবো। তাহলে সেই জন্য সিদাক সঠিক উত্তর। বাকি অপশানগুলো করে দেখো ভুল আছে। সিদাকের কোশ্চেন, 4 দাগের কোশ্চেনটা দেখো, স্টেট ফর্মুলা টু ক্যালকুলেট সিনক্রোনাস স্পিড ns of alternator, p is equal to number of poles, f is equal to
রিকোয়ার্ড ফ্রিকোয়েন্সি আমরা জানি এনএস ইজ ইকুয়াল টু 120 f/p, সেটা ডি ফর ডগে আছে, ডি ফর ডগ সঠিক উত্তর। 5 দাগের কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জেডপিএফ, জেডপিএফ মানে জিরো পাওয়ার ফ্যাক্টর মেথড ফাইন্ডিং ড্যাশ অফ অ্যান অল্টারনেটর। দেখো, ভোল্টেজ রেগুলেশন বের করার ক্ষেত্রে তিনটে পদ্ধতি নর্মালি ব্যবহার করা হয়, তার ভিতরে একটা হলো জিরো পাওয়ার ফ্যাক্টর মেথড বা পোর্ট্রেট ট্রায়াঙ্গেল মেথড। তাহলে এখানকার অপশন অনুসারে ভোল্টেজ রেগুলেশন পদ্ধতি বের করার একটা পদ্ধতি, সেজন্য এ দাগ এখানকার অপশন অনুসারে সঠিক উত্তর। তাহলে এ দাগ সঠিক উত্তর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাকি অপশনগুলো পড়ে দেখো, ভুল আছে। 6 দাগের কোশ্চেনটা কেটে দাও। 7 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাইড্রোলিক টারবাইন, হাইড্রোলিক টারবাইন কথাটা নিচে দাগ দাও। হ্যাভিং রেটেড স্পিড 250 rpm ইজ কানেক্টেড টু এ সিনক্রোনাস জেনারেটর। একটা হাইড্রাল টারবাইনের আরপিএম হচ্ছে 250 rpm, সেটা একটা সিনক্রোনাস জেনারেটরের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে ইন অর্ডার টু প্রডিউস পাওয়ার অ্যাট 50 Hz। 50 Hz কথাটা নিচে দাগ দাও। তার নাম্বার অফ পোলস রিকোয়ার্ড ইন দ্য জেনারেটর ইজ ড্যাশ। আমরা জানি এনএস সমান 120 f/p। তাহলে আমার এখানে জানতে চাইছে কি নাম্বার অফ পোল। তাহলে P is equal to 120 f/ns, 120 ফ্রিকোয়েন্সি 50 Hz, সিনক্রোনাস স্পিড বলেছে 250। 25 দুগুণে 50, 12 দুগুণে 24। তাহলে হয়ে গেল সঠিক উত্তর, ডি ফর ডগ। 8 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কথাটা নিচে দেখো, অফ দ্য জেনারেটেড ইএমএফ অফ সিনক্রোনাস জেনারেটর ইজ ড্যাশ। এনএস ইজ ইকুয়াল টু কত? 120 f/p। তাহলে আমার এখানে ফ্রিকোয়েন্সি জানতে চাইছে। তাহলে এই এনএস ইজ ইকুয়াল টু 120 f/p, তাহলে এফ ইজ ইকুয়াল টু NSC/120। এখানে ওটা এন সাফিক্স এস দেয়নি, সিনক্রোনাস স্পিড, এটা তো সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে ওই ফর্মুলা এরকম না, তো এটা জেনারেটরের জেনারেটর ইএমএফ, সেটা ডিসি জেনারেটরের ক্ষেত্রেও যদি ফ্রিকোয়েন্সি বের করতে চাও একই পদ্ধতি। এটা সিনক্রোনাস বলে আমি এস দিয়েছি, ওটা মুছে দিয়েছে ওরা। আর পি আগে আর এন আগে, ওটা কোনো ব্যাপার না, 2 গুণ 3 মানও যা, 3 গুণ 2 মানও তাই। তাহলে সঠিক উত্তর এইখানকার অপশন অনুসারে বি ফর বয়। 9 দাগের কোশ্চেনটা দেখো, দ্য ফ্রিকোয়েন্সি অফ ভোল্টেজ জেনারেটেড বাই অ্যান অল্টারনেটর হ্যাভিং 4 পোলস। 4 পোলস কথাটা নিচে দাগ দাও। অ্যান্ড রোটেটিং অ্যাট 1800 rpm ইজ ড্যাশ হার্টস। 4 পোল 1800 rpm কত হার্টস আছে? NS is equal to 120 f/p, F is equal to NSP/120। সিনক্রোনাস স্পিড 1800, পোল সংখ্যা 4 বলে দিয়েছে, আর 120, 0 0 4 3 4 12, তাহলে ফ্রিকোয়েন্সি 60 Hz। এই দেখ সঠিক উত্তর। 10 দাগের কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য রেট অফ অল্টারনেটর, হোয়াট ইজ দ্য রোল অফ অল্টারনেটর। রোল অফ অল্টারনেটর কথাটা নিচে দাগ দাও। ইন এ স্টিম পাওয়ার স্টেশন, স্টিম পাওয়ার স্টেশন কথাটা নিচে দাগ দাও। এটা সবাই জানো, সঠিক উত্তরটাকে দেখে নাও। ডি ফর ডগ সঠিক উত্তর, ইট কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে এটা তো পড়ার দরকার নেই, ওটা হবেই। ডি ফর ডগ সঠিক উত্তর। বাকি অপশনগুলো পড়ে দেখো, ভুল আছে। 11 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইফ অ্যান অল্টারনেটর ইজ অপারেটিং উইথ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কথাটা নিচে দাগ দাও। লোড when the effect of armature reaction কথাটা নিচে দাগ দাও। in the main field flux of an alternator will be dash। সেম রিলেটেড কোশ্চেন আমরা 1 দাগে পেয়েছিলাম, তা 1 দাগে আমি সব কিছু বলে দিয়েছিলাম। তো দেখো জিনিসটা কি বলছে এখানে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলেছে। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হলে ক্রস ম্যাগনেটাইজিং বা ডিস্টরশন, ডিস্টরশন কথার আরেকটা অর্থ হলো ক্রস ম্যাগনেটাইজিং। তাহলে সেই জন্য এখানকার অপশন অনুসারে এ দাগ সঠিক উত্তর হবে। তাহলে এ দাগে যেটা ডিস্টরশন আসে তার পাশে অবলিক দিয়ে লিখে রাখো ক্রস ম্যাগনেটাইজিং। আর বি দাগে যেটা লেখা আছে ম্যাগনেটাইজিং, তার পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো লিডিং। ম্যাগনেটাইজিং মানে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বাড়লো, তাহলে লিডিং এগিয়ে থাকলো, মানে পেছন থেকে ধাক্কা মারা হলো, মানে নদীর গতিবেগ আর স্রোতের, মানে লোকটার গতিবেগ আর স্রোতের গতিবেগ, স্রোত লোকটাকে যদি সাহায্য করে গতিবেগ বাড়াতে, তাহলে সেটা ম্যাগনেটাইজিং হয়ে গেল, তাহলে লিডিং হয়ে যায়, সেটা এগিয়ে যায়। আর ডিম্যাগনেটাইজিং যেটা ডি দাগে লেখা আছে তারপর সে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখবো লাগে। তাহলে এখানকার অপশন অনুসারে এ দাগ সঠিক উত্তর। যদি ইউনিটি বলেছি, ইউনিটি হলে ডিম্যাগনেটাইজেশন, ক্রস ম্যাগনেটাইজেশন বা ডিস্টরশন হয়। ক্রস ম্যাগনেটাইজেশন কথাটার আরেক অর্থই হলো ডিস্টরশন, কখনো ক্রস ম্যাগনেটাইজেশন থাকবে, কখনো ডিস্টরশন থাকবে।
এ দেখ সঠিক উত্তর। 11 দেখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 12 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিরেকশন কথাটা নিচে দেখো অফ দ্য অল্টারনেটিং ইএমএফ প্রডিউসড ইন দ্য স্টেটর কন্ডাক্টরস অফ অ্যান অল্টারনেটর কথাটা নিচে দেখো ইজ গিভেন বাই ড্যাশ। তাহলে ডিরেকশন অফ দ্য অল্টারনেটিং ইএমএফ প্রডিউসড ইন দ্য স্টেটর conductors of an alternator is given by dash. Lenz's law নাকি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল নাকি ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। দেখো অল্টারনেটর মানে জেনারেটর, তাহলে জেনারেটর আমরা স্টার্ট দিই ডান হাত দিয়ে, তাহলে সঠিক উত্তর হবে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। এবার বাঁ হাত দিয়ে কি মোটরের সুইচ অন অফ করি, তাহলে ওটা মোটরের ফর্মুলা। আর লেন্সেজ ল ওটা হলো ট্রান্সফরমারের ফর্মুলা। তাহলে এ দাগের পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো ট্রান্সফরমার, বি দাগের পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো মোটর। সেটা সিনক্রোনাস মোটরও হতে পারে, সেটা ডিসি মোটরও হতে পারে। আর কিরশফস ল কি দুটো ল হয়, কারেন্ট ল আর ভোল্টেজ ল। কিরশফস কারেন্ট ল হলো ফার্স্ট ল, ওর আরেক নাম পয়েন্ট ল। অ্যাজ দ্য বিগ সাম অফ কারেন্ট ফিটিং অ্যাট এনি জাংশন ইজ জিরো। আর ভোল্টেজ ল হলো তোমার পয়েন্ট ল। ভোল্টেজ ল কিরশফস ভোল্টেজ ল বা সেকেন্ড ল, ওটা তোমার ভোল্টেজ দিয়ে ভি ইজিক্যাল টু আইআর। ভোল্টেজ ড্রপ আর টোটাল ভোল্টেজের মান আর আইআর ড্রপের মানটা অ্যাজ দ্য বিগ সাম জিরো হয় এটা। তাহলে এখানকার অপশন অনুসারে সি দাগ সঠিক উত্তর। 13 দাগের কোশ্চেনে দেখো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। ইনকারেক্ট কথাটা নিচে দাগ দাও উইথ রেফারেন্স টু দ্য প্যারালাল অপারেশন। প্যারালাল অপারেশন কথাটা নিচে দাগ দাও অফ অ্যান অল্টারনেটর অ্যাজ কম্পেয়ার টু দ্য সিঙ্গেল লার্জ ইউনিট। তাহলে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, কোন বক্তব্যটা ভুল আছে উইথ রেফারেন্স টু দ্য প্যারালাল অপারেশন অফ অল্টারনেটর অ্যাজ কম্পেয়ার টু দ্য সিঙ্গেল ইউনিট। বড় একটা সিঙ্গেল ইউনিটের পরিবর্তে প্যারালাল অপারেশন করলে কী কী সমস্যা হয়, বা মানে কোন বক্তব্যটা ভুল আছে এই রেসপেক্টে। পুয়ার এফিসিয়েন্সি নাকি ইজি মেইনটেনেন্স নাকি রিডিউসড অপারেটিং কস্ট নাকি বেটার রিলায়েবিলিটি। কোশ্চেনটা আরেকবার করছি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, কোন বক্তব্যটা ভুল আছে উইথ রেফারেন্স টু দ্য প্যারালাল অপারেশন অফ অ্যান অল্টারনেটর। প্যারালাল অপারেশন একটা অল্টারনেটর অ্যাজ কম্পেয়ার টু সিঙ্গেল ইউনিট, সিঙ্গেল লার্জ ইউনিট। একটা বড় লার্জ ইউনিটের রেসপেক্টে একটা ছোট্ট অনেকগুলো অল্টারনেটর প্যারালাল অপারেশন করলে যা যা ঘটে তার রেসপেক্টে কোন বক্তব্যটা ভুল আছে। পুয়ার এফিসিয়েন্সি, হ্যাঁ এটাই ভুল আছে, কারণ এফিসিয়েন্সি পুয়ার হয় না, এফিসিয়েন্সি বেশি ভালো হয়। ইজি মেইনটেনেন্স, হ্যাঁ মেইনটেনেন্স ইজি হয়, এটা সহজ মানে সঠিক আছে বলে উত্তর হলো না, আমাকে ভুল বের করতে বলেছে বলে। পুয়ার এফিসিয়েন্সি না, এটা গুড এফিসিয়েন্সি হয়। যদি গুড এফিসিয়েন্সি থাকতো তাহলে ঠিক হতো, আর আমাকে ভুল বের করতে বলেছে বলেই এ দেখ সঠিক উত্তর। ইজি মেইনটেনেন্স ইজি হয়, এটা সঠিক আছে। রিডিউস অপারেটিং কস্টটা কমে। বেটার রিলায়েবিলিটি, আর বেটার রিলায়েবিলিটি মানে কি, আমি 3টে ইউনিট চালাবো না 2টো ইউনিট চালাবো না 1টা ইউনিট চালাবো, সেটা আমার ব্যাপার। দেখা গেলো 10টা ইউনিট প্যারালালে অপারেশন করছে, আমার ওই মুহূর্তে রাতের বেলা দেখা গেলো আমার 1টা ইউনিট চালালেই কাজ চলে যায়, তাহলে আমার 1টা ইউনিটের মতন করে আয়রন লস কপার লস হবে। তাহলে মনে করলাম প্রত্যেকটা ইউনিটের জন্য 10 মানে 100 লস হয়, 110টা না আছে, তাহলে 1000 লস হওয়ার কথা। যদি পুরোটা চালাই আমি, ম্যাক্সিমাম আমার 1000 চালানো যায়, কিন্তু আমি 100 যে সময় দরকার তখন আমি 100 চালালাম, তাহলে 100-র জন্য আমার লস হলো 100-র মতন ইকুইভ্যালেন্ট। আমার যদি বড় ইউনিটটাই থাকতো তাহলে তো আমাকে বাধ্য হয়ে ওটা চালাতে হতো, তাহলে বাধ্য হয়ে চালালে আমাকে আয়রন লস অবশ্যই সেই পরিমাণ আমাকে কনসিডার করতে হতো, কিন্তু এই ক্ষেত্রে আমি ছোটো ইউনিট দিয়ে সেই জিনিসটাকে ওভারকাম করতে পারছি। সেই জন্য এখানকার অপশন অনুসারে ওই পুয়ার এফিসিয়েন্সি কথাটাই ভুল আছে, আর ভুল আছে বলেই ওটা উত্তর। কারণ কি, সিঙ্গেল ইউনিট আমাকে তো সবসময় চালাতে বাধ্য হতে হবে। আমি একটা টিউবলাইট জ্বালাবো, তার জন্য যদি আমি বড় একটা পাওয়ার হাউস চালিয়ে দিই, তাহলে তো আমার সেটা কোনো এফিসিয়েন্সি হাই হলো না। আমার ছোট্ট একটা ইউনিট দিয়ে সেই কাজটা করা সম্ভব হলে আমি সেটাই করবো। তাহলে প্যারালাল অপারেশনের মাধ্যমে সেই সব ছোটো ছোটো ইউনিটগুলো প্যারালাল অপারেশন করা যায়। তার জন্যে আমার কাছে সব রকম অপশান থাকে যে 1টা চালাবো না 10টা চালাবো। তাহলে সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে এ দাগ, যেহেতু এ দাগ ভুল আছে সেই জন্য। 14 দাগের কোশ্চেনটা দেখো, ম্যাক্সিমাম স্পিড কথাটা নিচে দেখো অফ এ সিনক্রোনাস মেশিন ইজ 50 হার্জ ইজ ড্যাশ। দেখো আমরা জানি NS = 120 m/p, তাহলে ম্যাক্সিমাম স্পিড বলে দিয়েছে 50 হার্জ। সেই ক্ষেত্রে বলেছে যে আরপিএমটা কত, NS = 120 m/p, তাহলে NS = 120 50 হার্জ বলে দিয়েছে। পোল সংখ্যা জোড়ায় হয়, তাহলে পোল সংখ্যা যত কম হবে তত ম্যাক্সিমাম স্পিড সম্ভব। পোল সংখ্যা সব থেকে কম হতে পারে 2, তাহলে সেজন্য NS তখন হবে 3000 rpm। তাহলে 50 হার্জের ক্ষেত্রে সর্বোচ্চ আরপিএম এটাই। তাহলে বি ফর বয় সঠিক উত্তর। 15 দাগের কোশ্চেনে দেখো,
ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং কথাটা নিচে দেখ দাও। অ্যান্ড শর্ট চোর্ডিং কথাটা নিচে দেখ দাও। আর সাইডে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো শর্ট পিস। শর্ট চোর্ডিং মানেই হলো শর্ট পিস। কর্ডিং যা বলো উচ্চারণ হয় না ভালো। তাহলে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং অ্যান্ড ওই মানে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং আর শর্ট পিচ ওয়াইন্ডিং এটাই বলেছে। এমপ্লয়েড ইন এ এসি মেশিন উইল রেজাল্ট ইন ড্যাশ। দেখো ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং কথার অর্থ কি? ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং কথার অর্থ হলো ওয়াইন্ডিংগুলোকে এক জায়গায় না রেখে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। তো জিনিসটা বোঝার জন্য মনে করো তোমার ঘরের মেঝোতে তুমি 10খানা ইরেগুলার শেপের পাথর রেখে সেই মেঝোটা তৈরি করেছো, তাহলে জায়গাটা বেশি স্মুথ হবে নাকি ওই 10খানা পাথরকে 10 কোটি পাথরের টুকরো করে দিয়েছো, গুঁড়ো করে দিয়েছো, তাহলে জায়গাটাই স্মুথ হবে? নিশ্চয়ই গুঁড়ো করে দিলে স্মুথ হবে। তাহলে ডিস্ট্রিবিউট করে দিয়েছো, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সমানভাবে যদি ভাগ করে দাও তাহলে জায়গাটা যেমন স্মুথ হয় সেরকমভাবে একই রকমভাবে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং দিলেও ওয়েভ ফর্মটা স্মুথ হয়। আর ওয়েভ ফর্ম স্মুথ হয় বলে সেটা হারমোনিক্স কমাতে সাহায্য করে। আর শর্ট পিচ কয়েল বা শর্ট ওই কর্ডিং বা চর্ডিং যা বলো, শর্ট পিচ কয়েল মনে রাখার নিয়ম হলো শর্ট পিচ হারমোনিক শর্ট বা কম। তাহলে হারমোনিক্স কমাতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শর্ট পিচ কয়েল। শর্ট হারমোনিক শর্ট, কয়েল শর্ট। এবার শর্ট পিচ কয়েল কী করে করা হয়? যেখানে ওয়াইন্ডিং পাকানোর কথা সেখানে সেইভাবে না পাকিয়ে যদি একটু ছেড়ে ছেড়ে পাকানো হয়, মানে কম পাকানো হয়, তাহলে সেটাকেই বলে শর্ট পিচ কয়েল বা শর্ট পিচ ওয়াইন্ডিং। শর্ট পিচ ওয়াইন্ডিংয়ে যেহেতু ওয়াইন্ডিংয়ের নাম্বার অফ ওয়াইন্ডিংয়ের সংখ্যা কমিয়ে দেওয়া হয় সেজন্য জেনারেটেড ইএমএফের পরিমাণে কমে যায়, মানে ভোল্টেজটা কমে যায়। আমরা জানি ইজি সমান 5Zn/16 জেনারেটারের ফর্মুলা ডিসি জেনারেটারের। তাহলে ইজি ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন আর ইজি ডিরেক্টলি প্রপোর্শনাল টু জেড। এই নাম্বার অফ কন্ডাক্টটা যদি আমি কমিয়ে দিই তাহলে জেনারেটেড ইএমএফ কমে যাবে। তাহলে এখানে যেহেতু শর্ট পিচ কয়েল ব্যবহার করেছি তাহলে অবশ্যই আমি ইএমএফটা কম পাবো। এবার শর্ট পিচ কয়েল যেহেতু হারমোনিক্স কমাতে সাহায্য করে এবং ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং যেহেতু ওয়েভ ফর্মটাকে স্মুথ করে হারমোনিক্স কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার মানে এখানে সবথেকে কম পরিমাণ হারমোনিক্স আমি পাবো। তাহলে সঠিক উত্তর হবে ডি ফর ডগ, রিডিউসিং ইন বোথ দ্য ইএমএফ অ্যান্ড হারমোনিক্স। ইএমএফ কমলো শর্ট পিচ কয়েলের জন্য এবং হারমোনিক্সও কমলো শর্ট পিচ কয়েলের জন্য, আর ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং হারমোনিক্স কমাতে সাহায্য করলো ওয়েভ ফর্ম স্মুথ করার মাধ্যমে। বাকি কোশ্চেনগুলো পড়ে দেখো। ইনক্রিজিং দ্য ইএমএফ বাড়ায় না, কারণ শর্ট পিচ কয়েল ইএমএফ বাড়াতে পারে না, তাহলে বাকিটুকু আর পড়ার দরকার নেই, ভুল আছে। রিডাকশন ইন দ্য ইএমএফ ওটাও ভুল আছে। ইনক্রিজিং ইন বোথ দ্য ইএমএফ, রিডাকশন ইন দ্য ইএমএফ রিডাকশন করে, অ্যান্ড ইনক্রিজিং দ্য হারমোনিক ইনক্রিজ করে না, হারমোনিক ডিক্রিজ করে, তাহলে ওই জন্য এটা ভুল। সেটাই কি বলছে, ইনক্রিজিং বোথ দ্য ইএমএফ অ্যান্ড হারমোনিক্সকে ডিক্রিজ করে এবং ইএমএফকেও ডিক্রিজ করে, তাহলে সেই জন্য ওটা সিধা উত্তর হলো না, ডিফল্ট অফ সঠিক উত্তর। 16 দাগের কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। ইন সিনক্রোনাস অল্টারনেটর কথাটা নিচে দেখো। হুইচ অফ দ্য ফলোইং কয়েল উইল হ্যাভ ইএমএফ ক্লোজার টু সাইন ওয়েভফর্ম। কথাটা নিচে দেখো। দেখো সাইন ওয়েভফর্ম করতে গেলে আমাকেই হারমোনিক্স কম্পোনেন্ট কমাতে হবে। হারমোনিক্স কম্পোনেন্ট কমাইকে শর্ট পিচ কয়েল এবং ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং, তাহলে সেই জন্য সঠিক উত্তর হবে ডিফার ডাউন। মনে রাখার নিয়ম, ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং ডিস্ট্রিবিউট করে দিল সব জায়গায়, যদি ওয়েল ডিস্ট্রিবিউটেড হয়ে যায় তাহলে উঁচু ভাব থাকে না, তার মানে হারমোনিক্স কম্পোনেন্টটা কমাতে সাহায্য করে। আর শর্ট পিচ কয়েল মনে রাখার নিয়ম, শর্ট পিচ হারমোনিক শর্ট বা কম, তাহলে হারমোনিক শর্ট বা কম করে কে শর্ট পিচ কয়েল। আর ফুল পিচ কয়েল হারমোনিক্স ফুল বা হারমোনিক্সে ভরে দেয়, মানে হারমোনিক্সের পরিমাণ বেশি হয়। আর ডিস্ট্রিবিউটেডের জায়গায় যদি কনসেন্ট্রেটেড হয় তাহলে কনসেন্ট্রেটেড হলে ওয়েভ ফর্মটা স্মুথ হয় না, কারণ কিছু জায়গায় আমি ওয়াইন্ডিং সংখ্যা বাড়িয়ে দিয়েছি, কিছু জায়গায় কমিয়ে দিয়েছি। ওয়েল ডিস্ট্রিবিউটেড না হওয়ার কারণে হারমোনিক্সের পরিমাণ বাড়তে সাহায্য করে। তাহলে হারমোনিক্সের পরিমাণ বাড়ায় কে? হারমোনিক্সের পরিমাণ বাড়ায় কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং এবং ফুল পিচ কয়েল, আর হারমোনিক্সের পরিমাণ কমায় কে? ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং উইথ শর্ট পিচ কয়েল। তাহলে এখানকার অপশন অনুসারে ডিফল্ট অফ সঠিক উত্তর, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 17 দাগের কোশ্চেনটা দেখো। কনসিডার দ্য ফলোইং। এলপিএফ মানে লো পাওয়ার ফ্যাক্টর মানে মেথড, ইএমএফ মেথড, জেডপিএফ জিরো পাওয়ার ফ্যাক্টর মেথড, এমএমএফ ওই এমএমএফ মেথড বা ওই যে ভোল্টেজ রেগুলেশন বের করার 3টে পদ্ধতি আছে না, সেটা। তো ওই এলপিএফ কোনো পদ্ধতি নয়, আমি ভুল বলে ফেলেছি। এলপিএফ মানে ওই যে যেটা বলে ফেলেছি এটা ভুল। তাহলে ওই এলপিএফ কোনো পদ্ধতি না, জেডপিএফ, ইএমএফ আর এমএমএফ এই 3টেই পদ্ধতি। এখানে কোশ্চেনটা কি বলছে, হুইচ অফ দ্য অ্যাবভ মেথড আর
কারেক্ট অফ ডিটারমাইনিং দ্য ভোল্টেজ রেগুলেশন কথাটা নিচে দেখো অফ অ্যান অল্টারনেটর। তাহলে এখানে 2, 3 এবং 4টা ভোল্টেজ রেগুলেশনের পদ্ধতি, তাহলে সেজন্য সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে বিফল হয়। 18 দাগ 19 দাগ কেটে দাও। 20 দাগের কোশ্চেনটা দেখো, দ্য এয়ার গ্যাপ কথাটা নিচে দাগ দাও। ইন এ সেলিয়েন্ট পোল কথাটা নিচে দাগ দাও। সিনক্রোনাস মেশিন ইজ ড্যাশ। সেলিয়েন্ট কথার অর্থ হলো মুখ্য। সেলিয়েন্ট কথার অর্থ হলো মুখ্যমন্ত্রী যেমন অনেকগুলো পদ ধরে থাকে, সেরকমভাবে সেলিয়েন্ট পোলে অনেকগুলো পোল থাকে। সেলিয়েন্ট পোলের সংখ্যা বেশি হওয়ার কারণে পরিধিতে জায়গা অনেক বেশি লাগে, তাহলে সেলিয়েন্ট পোল পরিধি অনেক বড় হয়। তাহলে সেলিয়েন্ট পোলের পরিধি বড়, আমরা জানি ভলিউম সমান লেন্থ ইনটু ক্রস সেকশনাল এরিয়া। তাহলে ক্রস সেকশনাল এরিয়া যেহেতু বড় হয়ে গেছে, ভলিউম সেম রাখার জন্য লেন্থ কম হয়। তাহলে লেন্থ কম হয় এবং অ্যাক্সাইল লেন্থ কম এবং ডায়ামিটার অনেক, মানে এরিয়া বড় মানে ডায়ামিটার বড়, তাহলে ডায়ামিটার বড়, অ্যাক্সাইল লেন্থ কম, যার কারণে এটাকে ড্রামের মতন দেখতে হয়, সেজন্য এটাকে ড্রাম শেপ রোটর বা ড্রাম টাইপ রোটরও বলা হয়। আর নন সেলিয়েন্ট মানে গৌণ, তাহলে সেলিয়েন্ট যদি ডায়ামিটার বড় হয়, নন সেলিয়েন্ট কী হবে? ক্রস সেকশন এরিয়া কম। নন সেলিয়েন্টে পোলের সংখ্যা নর্মালি 2 থেকে 4 হয়, কোনো কিছু উল্লেখ না করলে পোলের সংখ্যা 2 ধরতে হয়। তাহলে পোলের সংখ্যা অনেক কম থাকে বলে পরিধিতে অনেক জায়গা কম থাকে, তাহলে পরিধিতে জায়গা অনেক কম থাকে বলে এরিয়া, ক্রস সেকশনের এরিয়া অনেক কম হয়, সেজন্য অ্যাক্সাইল লেন্থ বাড়িয়েটা করতে হয়। অ্যাক্সাইল লেন্থ বেশি এবং ডায়ামিটার কম, তাহলে সেটা চোঙের মতন দেখতে হয়ে যায়, তাহলে সেজন্য এটাকে সিলিন্ড্রিক্যাল টাইপ রোটরও বলা হয়। এখানে কি বলছে? দ্য এয়ার গ্যাপ অফ এ সেলিয়েন্ট পোল সিনক্রোনাস মেশিন ইজ ড্যাশ লিস্ট অ্যাট দ্য center of pole and increasing while moving away from the center. এটা মুখস্থ করে বলবে, খুব বেশি ইম্পর্টেন্ট না, পারলে মুখস্থ, না পারলে ছেড়ে দাও। এগুলো দেখার কোশ্চেনটা দেখো, এ 50 হার্জ কথাটা নিচে দাগ দাও। অল্টারনেটর উইল রান অ্যাট দ্য গ্রেটেস্ট স্পিড কথাটা নিচে দাগ দাও। ইফ ইট ইজ গুড ফর ড্যাশ পোল, সব থেকে বেশি স্পিডে ঘুরতে পারে কত পোলের ক্ষেত্রে? 50 হার্জ বলেই দিয়েছে, আমরা জানি NS সমান 120 F/P, তাহলে NS যে একটি প্রপোর্শনাল টু 1/P। ফ্রিকোয়েন্সি আমার বলে দিয়েছে, ফ্রিকোয়েন্সি 50 হার্জ বলেই দিয়েছে, তাহলে গ্রেটেস্ট স্পিড আমার কত পোলের সম্ভব? তার মানে NS হাইয়েস্ট সম্ভব তখনই যখন P সর্বনিম্ন হবে, বা P সর্বনিম্ন পোল যেহেতু জোড়ায় হয়, তাহলে 2 সব থেকে ছোট জোড়া সংখ্যা, তাহলে সেজন্য 2 সঠিক উত্তর হবে, তাহলে ডিফল্ট সঠিক উত্তর। 22 দাগের কোশ্চেনটা দেখো, অল্টারনেটরস আর রেটেড অ্যাট ড্যাশ। অল্টারনেটরের রেটিং কিছু হয়, দেখো এখানে দুটো গল্প আছে। অল্টারনেটর যদি সিঙ্গেল ইউনিট হয় তখন তার ইউনিট হয় KVA, যদি অল্টারনেটর একটা মাত্র অল্টারনেটর হয় তখন তার ইউনিট হয় KVA, যখন অল্টারনেটরস বলবে তখন তার ইউনিট হয় মেগাওয়াট বা কিলোওয়াট। যখন কোনো একটা পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি জানা হয় তখন এত মেগাওয়াট পাওয়ার ক্যাপাসিটি, এত কিলোওয়াট পাওয়ার ক্যাপাসিটি, এরকম নর্মালি মেগাওয়াট দিয়ে প্রকাশ করে। এখানে ইউনিট যেহেতু মেগাওয়াট নেই, সেজন্য কিলোওয়াট দিয়ে হয়েছে ছোটো ইউনিট বোঝানোর জন্য। কিন্তু যখন শুধুমাত্র একটা অল্টারনেটরের ক্ষেত্রে হয় তখন KVA-তে তার রেটিংটা প্রকাশ করা হয়। কেন KVA-তে প্রকাশ করা হয়? কারণ অল্টারনেটরের পাওয়ার সবসময় ওভার এক্সাইটেড কন্ডিশনে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরেই জেনারেট করা হয় শর্ট সার্কিট কারেন্টটাকে লিমিট করার জন্য। সেই জন্যই কোনো সিঙ্গেল একটা ইউনিট বোঝানোর ক্ষেত্রে KVA-তে প্রকাশ করা হয়। আর যখন অনেকগুলো ইউনিট একসঙ্গে প্যারালাল অপারেশন করে একটা পাওয়ার জেনারেশন স্টেশন হয় তখন তার ইউনিটটা মেগাওয়াট বা কিলোওয়াট হয়। তাহলে এখানকার অপশনের সাথে এটা সঠিক উত্তর, বাকি অপশনগুলো ভুল আছে। 23 দাগের কোশ্চেনটা আমার এখানে তো বলে দেয়নি একটা অল্টারনেটর না একাধিক অল্টারনেটর, সেই জন্য ডিস্টেন্সার হিসেবে এদের উত্তর রয়েছে। 23 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুইচ অফ দ্য ফলোইং আর দ্য অ্যাডভান্টেজেস কথাটা নিচে দাগ দাও অফ ডিস্ট্রিবিউটেড আর্মেচার ওয়াইন্ডিং। ডিস্ট্রিবিউটেড কথাটা নিচে দাগ দাও। তাহলে ডিস্ট্রিবিউটেড আর কনসেন্ট্রেটেড। ডিস্ট্রিবিউটেড হলে কী হবে? ওয়েল ডিস্ট্রিবিউটেড হলে ওই ফর্মটা স্মুথ হবে, হারমোনিক্স কমতে সাহায্য করবে। আর কনসেন্ট্রেটেড হলে কী হবে? ওই ফর্মটা স্মুথ হবে না, হারমোনিক্স বাড়াতে সাহায্য করবে। তাহলে এইখানে দেখো সঠিক উত্তর হবে বি দাগ, এলিমিনেশন অফ ডিস্টর্টিং হারমোনিক্স। তার মানে হারমোনিক্স কমাতে সাহায্য করবে, যেহেতু ওই ফর্মটা স্মুথ করে দিচ্ছে সেজন্য হারমোনিক্স মানে তো বাড়া কমা।
ফ্লাকচুয়েট করা, তাহলে সেই ফ্লাকচুয়েশন যদি কমে যায় তার মানে সেটা ভালো। মানে জিনিসটা খানিকটা এরকম, বাইকের যেমন শক অ্যাবজর্বারের জন্য তোমার পেছনের দিকে স্প্রিংয়ের মতন থাকে না, তাই স্প্রিংটা যদি তোমার খুব স্মুথ হয় তাহলে দেখবো ভাইব্রেশন কম হবে, মানে গাড়ি লাফালাফি কম করবে, তা সেরকম হিসেবে কাজ করে এক্ষেত্রে। তাহলে বি পর্ব সঠিক উত্তর 24 দেখের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য টার্মিনাল ভোল্টেজ কথাটা নিচে দেখ দাও, অল্টারনেটর ডিপেন্ডস অন ড্যাশ, টার্মিনাল ভোল্টেজটা কার কার উপর নির্ভর করে। দেখো আমরা জানি জেনারেটেড ইমেজ ইজি সমান সমান কি 5 N/16 × T/A, তাহলে ই যে J2 প্রপোর্শনাল টু 5 আর ই যে J2 প্রপোর্শনাল টু N। এবার আমরা জানি NS সমান সমান 120 F/P, তাহলে NS J2 প্রপোর্শনাল টু F, পোল সংখ্যা যেহেতু ফিক্স, স্পিড যদি ভেরিয়েশন করা হয় তাহলে ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন করবে, ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন করলে অল্টারনেটরের প্যারালাল অপারেশন করা সম্ভব হবে না, সেজন্য সিনক্রোনাস জেনারেটরের ফ্রিকোয়েন্সি সেম থাকার জন্য স্পিডটা সেম থাকবে, তাহলে স্পিড এইখানের জন্য গল্প হয়ে গেল। তাহলে একমাত্র আমার সাথে কি আছে, এক্সাইটেশন। তাহলে এবার দেখো, দ্য টার্মিনাল ভোল্টেজ অফ অ্যান অল্টারনেটর ডিপেন্ডস অন ড্যাশ, অনলি অন লোড ম্যাগনিটিউড নাকি অমুক অমুক অমুক। দেখো সঠিক উত্তরটা ডিফার ডগ হবে লোড ম্যাগনিটিউড অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর। দেখো P = VI cos phi, I = P/V cos phi, তাহলে I ইনভার্স প্রপোর্শনাল টু cos phi। কেমন লোডের সঙ্গে কানেক্ট করা, যদি আমার লিডিং পাওয়ার ফ্যাক্টর আছে এরকম লোডের সঙ্গে কানেক্ট করা হয় তাহলে লিডিং কী করে, ভোল্টেজটাকে বাড়ায়, ট্রান্সমিশন লাইনে লিডিং ভোল্টেজটাকে বাড়াবে, ল্যাগিং ভোল্টেজটাকে কমাবে এবং ইউনিটি ভোল্টেজটাকে সামান্য পরিমাণ কমাবে রেজিস্টিভ লোডের কারণে যে ড্রপটুকু হয় তার জন্য। তাহলে কেমন লোড আছে আর কেমন ন্যাচারাল লোড আছে এই দুটো জিনিসের উপর নির্ভর করে, তাহলে সেই জন্য এখানকার অপশন অনুসারে ডিফল্ট ডক সঠিক উত্তর হবে। ম্যাথমেটিক্যালি দেওয়া আছে কিন্তু আলটিমেটলি জিনিসটা সিম্পল জিনিস, সঠিক উত্তর ডিফল্ট ডক, বাকি অপশনগুলো ভুল আছে। ফ্রেন্টি এফেক্ট মনে রাখলে এর উত্তরটা পাবে। ফ্রেন্টি এফেক্টে কী হয়, ফ্রেন্টি এফেক্টে নো লোড বা লাইট লোডে লং বা মিডিয়াম ডিস্টেন্স ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ভোল্টেজটা সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডের ভোল্টেজটা হাই হয়, সেই সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডের ভোল্টেজ যে হাই হয় সেই জিনিসটা কার জন্য হয়, ক্যাপাসিটিভ লোড বা লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য হয়, তাহলে সেখান থেকেই এর ব্যাখ্যাটা করা যাবে। 25 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন এ সার্টেন 3-phase স্টার কানেক্টেড জেনারেটর, ওয়াই মানে স্টার, দ্য ফেজ ভোল্টেজেস কথাটা নিচে দেখ দাও আর 2 kV, দ্য ম্যাগনিটিউড অফ দ্য লাইন ভোল্টেজ উইল বি ড্যাশ। দেখো লাইন ভোল্টেজটা √3 টাইমস হবে, তাহলে √3 দিয়ে গুণ করতে দাও তাহলেই হবে। 2 kV মানে কি, 2 kV মানে 2000 ভোল্ট ইন্টু √3 মানে 1.732, তাহলে 1.732কে 2 দিয়ে গুণ করলেই আমার যে মানটা পাবো সেটা উত্তর হবে, তাহলে 3464। যেহেতু এখানে ভোল্ট আছে সেজন্য এরকম 3464 হয়ে গেছে, যদি কিলো ভোল্ট থাকতো 3.464 কিলো ভোল্ট হতো। তাহলে ডিফার ডক সঠিক উত্তর, শুধুমাত্র √3 টাইমস করলেই হয়ে যাবে। পরের কোশ্চেনটা দেখো 26 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইফ অ্যান অল্টারনেটর ওয়াইন্ডিং হ্যাজ এ ফ্র্যাকশনাল পিস কথাটা নিচে দাগ দাও অফ 5/6, দ্য কয়েল স্প্যান ইজ ড্যাশ। দেখো একটা বিন্দু থেকে টোটাল অ্যাঙ্গেল তৈরি হয় 360 ডিগ্রি। এইবার পোল সংখ্যা সবসময় জোড়ায় হয়, তাহলে একটা পোলের আন্ডারে কতটুকু পড়ে, 180 ডিগ্রি করে অ্যাঙ্গেল। তাহলে এইখানে তোমার এই যে 5/6 যেটা বলেছে এটাকে দিয়ে ওই 180কে গুণ করে দেবো, তাহলে উত্তর পেয়ে যাবো। তাহলে সঠিক উত্তর এখানকার অপশান অনুসারে ডিফল্ট হবে। 27 দাগ কেটে দাও, 28 দাগে চলে আসো। সিনক্রোনাস জেনারেটর ইজ এ সোর্স অফ ড্যাশ। সিনক্রোনাস জেনারেটর যখন আমি লোড হিসেবে ব্যবহার করব তখন ভিএল লোড, আর যেহেতু সিনক্রোনাস জেনারেটর ওভার এক্সিডেড কন্ডিশনে শর্ট সার্কিট কারেন্টকে লিমিট করার জন্য
ওভার এক্সাইটেড কন্ডিশনে ব্যবহার করা হয়, সেজন্য ও রিঅ্যাক্টিভ পাওয়ারও প্রোভাইড করে। এক্সাইটেশন চেঞ্জের মাধ্যমে সেটা করা হয় ওভার এক্সাইটেড করে, তাহলে সেজন্য বোথ রিয়েল অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার ট্রায়াঙ্গেল একই বুঝতে পারবে। প্রাইম ভরের যে ইনপুট সেটা রিয়েল পাওয়ার দেয়, আর এক্সাইটেড সেটা রিঅ্যাক্টিভ পাওয়ার ম্যাগনেটিক পাওয়ার দেয়, তাহলে দুটোই দেয়। সেজন্য এর রেটিংটা কেভিএ তে হয় যখন সিঙ্গেল ইউনিট আমরা বলি তখন। সেজন্য সি দাগ সঠিক উত্তর হবে। 29 দাগে কোশ্চেনটা দেখো, পোল পিস। পোল পিস কথাটা নিচে দাগ দাও, তাহলে এই পোল পিস ইন ইলেকট্রিক্যাল মেশিন ইজ ড্যাশ। একটুখানি আগে এই যে 180 ডিগ্রি বেল করলাম না, সেটা পোল পিস মানে পোলের ভাগের ভাগ। একটা বিন্দু থেকে টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়, দুটো পোল নিয়ে সেটা হলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এক একটা পোলের জন্য ভাগে 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তাহলে সেই 180 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর ইকুয়াল টু 180 ডিগ্রি। যেহেতু ইলেকট্রিক্যাল এই জিনিসটা হয় সেজন্য 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল, সঠিক উত্তর হবে এ দেখো। 30 দাগের কোশ্চেনটা দেখো, ড্রপ ইন অল্টারনেটর ফ্রিকোয়েন্সি ইজ কারেক্টেড বাই ড্যাশ। অল্টারনেটরের ফ্রিকোয়েন্সি যদি ড্রপ হয়ে যায় তখন কি দিয়ে সেটা করা হয় কারেকশন? আমরা জানি NS = 120 f/p, তাহলে f = NSP/120। পোল সংখ্যা তো ফিক্সড, তাহলে ফ্রিকোয়েন্সি J প্রপোর্শনাল টু NS, 110 কনস্ট্যান্ট। তাহলে কোনো কারণে যদি ফ্রিকোয়েন্সি কমে যায় তখনই তো, ফ্রিকোয়েন্সি কমে গেছে মানে কি, NS মানে সিনক্রোনাস স্পিড কমে গেছে মানে প্রাইমারের গতি কমে গেছে। তাহলে প্রাইমারের গতি যাতে বাড়ে সেই জিনিসটা বাড়ালে তো ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। তাহলে সেই প্রাইমারের গতিটা বাড়ানোর সেই জিনিসটাকে বলে প্রাইমারের ইনপুট বাড়ানো, তাহলে ইনক্রিজিং প্রাইমার ইনপুট। তাহলে সঠিক উত্তর বি ফর বয়। প্রাইমারের ইনপুট বাড়ানো মানে এই সিনক্রোনাস স্পিড বাড়িয়ে দেওয়া, NS বাড়িয়ে দেওয়া। NS বাড়লে এফ অবশ্যই বাড়বে, যেহেতু ওরা ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশনে থাকে সেই জন্য। বি ফর বয় এখানকার অপশন অনুসারে সঠিক উত্তর। 31 দাগের কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। ইফ দ্য এক্সাইটেশন কথাটা নিচে দাগ দাও, অফ অ্যান অল্টারনেটর অপারেটিং ইন প্যারালাল কথাটা নিচে দাগ দাও, উইথ আদার অল্টারনেটর ডিক্রিজ কথাটা নিচে দাগ দাও। তাহলে কি বলছি, ইফ দ্য এক্সাইটেশন অফ অ্যান অল্টারনেটর অপারেটিং ইন প্যারালাল, যদি এক্সাইটেশনটা অল্টারনেটরের ক্ষেত্রে প্যারালাল অপারেশন করা হয়, উইথ আদার অল্টারনেটর ডিক্রিজ ইটস ড্যাশ। অল্টারনেটরের প্যারালাল অপারেশন করা হচ্ছিল, এক্সাইটেশন কি করলাম, ডিক্রিজ করে দিলাম। তাহলে এক্সাইটেশনের উপর কি নির্ভর করে, পাওয়ার ট্রায়াঙ্গেল দেখে ফেলো, এটা হলো এক্সাইটেশন, এটা হলো প্রাইমারি ইনপুট, এটা হলো রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা হলো অ্যাক্টিভ পাওয়ার। এবার এক্সাইটেশন অফ অ্যান অল্টারনেটর অপারেটিং ইন প্যারালাল অপারেশন করা ছিল, সেরকম একটা অল্টারনেটর এক্সাইটেশন উইথ আদার অল্টারনেটর ডিক্রিজ করা হলো, কমানো হলো। তাহলে প্রাইম ওভার পাওয়ার ফ্যাক্টর বিকাম মোর, কী হবে, মোর লিডিং। কেন লিডিং হবে? নর্মাল কন্ডিশনে পাওয়ার ফ্যাক্টর কোনো কিছু উল্লেখ না করলে সিনক্রোনাস জেনারেটর সবসময় ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে অপারেট হয়। কেন? শর্ট সার্কিট কারেন্টকে লিমিট করার জন্য। জেনারেটর ওভার এক্সাইটেড, মোটর ওভার এক্সাইটেড কন্ডিশনে নর্মালি অপারেট করা হয়। তাহলে এইবার এই এক্সাইটেশন আমি কমিয়ে দিয়েছি, তাহলে এক্সাইটেশন কমানো মানে এই অ্যাঙ্গেলটা কমে গেল, তাহলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কমা মানে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হলো বা মোর লিডিং হলো, লেস ল্যাগিং বা মোর লিডিং। তাহলে লেস ল্যাগিং বা মোর লিডিং, তাহলে সেজন্য মোর লিডিং, সঠিক উত্তর এ দেখ। এবার মোর লিডিং যেটা লেখা আছে তারপর সে অবলিক দিয়ে লিখে রাখো লেস ল্যাগিং। মোর লিডিং মানেও যা, লেস ল্যাগিং মানেও তাই। তাহলে এ দেখ সঠিক আছে। আউটপুট কিলোওয়াট উইল বি চেঞ্জ, না, কিলোওয়াটটা ডিপেন্ডস আপন প্রাইমারি ইনপুট, সেজন্য বি ফর বয়ের পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো ডিপেন্ডস আপন প্রাইমারি ইনপুট। আর পাওয়ার ফ্যাক্টর সি দেখে কি বলছে, পাওয়ার ফ্যাক্টর বিকামস মোর ল্যাগিং, না, এক্সাইটেশন তো ইনক্রিজ যদি করা হতো তবেই এটা হতো, তাহলে সেজন্য সি দাগের পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো এক্সাইটেশন ইনক্রিজ। সি দাগ উত্তর তখন হতো যদি এক্সাইটেশন ইনক্রিজ করতো তখন। আর পাওয়ার ফ্যাক্টরে বিকাম ইউনিটি হবেই কি না তা তো আমরা জানি না, কতটুকু আমার পাওয়ার ফ্যাক্টর কমিয়েছে সেটা তো আমি জানি না। যে এক্সাইটেশনে ইউনিটি মানে 100% এক্সাইটেশন যদি হয় তখন সেটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হবে, কতটুকু কমিয়েছে সেটা আমি বলতে পারি না, সেজন্যে এটা উল্লেখ করে অবশ্যই বলতে পারি মোর লিডিং অথবা লেস ল্যাগিং।
সেটা যে ইউনিটিতেই এসে থামবে সেটা বলা সম্ভব নয়, কারণ আমাদের উল্লেখ করে দেয়নি যে কতটুকু ল্যাগিং আর কতটুকু এক্সেলেশন কমিয়ে দিচ্ছে। তাহলে সেই জন্য এখানকার অপশন অনুসারে বেস্ট অ্যান্সার হিসেবে এ দাগ সঠিক উত্তর। 32 দাগে দেখো দ্য সেকেন্ড হারমোনিক কম্পোনেন্ট। সেকেন্ড হারমোনিক কম্পোনেন্ট কথাটা নিচে দাগ দাও। কারেন্ট ইনডিউসড ইন দ্য ফিল্ড সার্কিট অফ সিনক্রোনাস জেনারেটর ইজ ডিউ টু দ্য ড্যাশ নেগেটিভ সিকোয়েন্স স্টেটর কারেন্ট। সঠিক উত্তর বি পড়বা, এটা মুখস্থ করতে হবে, পারলে মুখস্থ, না পারলে ছেড়ে দাও। উপরটা নেমে যাচ্ছে বলে তো পুরো কিছু উল্লেখ না করলেও ল্যাগিং দেয়, না ওই উপরটা এটা বলছি এক্সেল দেয়। কতটুকু কমিয়েছে আমি জানি না, কমতে কমতে জিরো মানে ইউনিটেও আসতে পারে, আবার এদিকে কমিয়ে আবার লিডিংয়েও যেতে পারে। তা আমি তো বলতে পারবো না সেটা, আমি বলতে পারি মোর লিডিং বা লেস ল্যাগিং, মোর লিডিং বা লেস ল্যাগিং। এইখানে মনে করো ওর 1 লাখ টাকা মাসে ইনকাম ছিল, এবার ওই দিদি দোকানপাট বন্ধ করে দিলে ওর ইনকাম পত্র কমে গেল, কমে যে ওর এইখানেও আসতে পারে একদম জিরো ইনকাম, আবার দেখা গেল উল্টে আরও পকেটে থেকে খরচা হতেও পারে। কতটুকু হবে তো জানা সম্ভব না, দাদা ইনকাম কমেছে একটু কনফার্ম। তাহলে নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট ওটা মুখস্থ করতে হবে, বি ফর বাই, পারলে মুখস্থ, না পারলে ছেড়ে দাও। 33 থেকে কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন দ্য কেস অফ অ্যান অল্টারনেটর কানেক্টেড টু ইনফাইনাইট বাস। ইনফাইনাইট বাস কথাটা নিচে দেখো, দেখো ইনফাইনাইট বাস কথার অর্থ হলো কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি, কনস্ট্যান্ট ভোল্টেজ, কনস্ট্যান্ট সব কিছু কনস্ট্যান্ট। ইন দ্য কেস অফ অ্যান অল্টারনেটর কানেক্টেড ইন ইনফাইনাইট বাস মানে প্যারালাল অপারেশনের যা যা ক্রাইটেরিয়া সেটা ইনফাইনাইট বাসে থাকে। দ্য অ্যাক্টিভ পাওয়ার ক্যান ভ্যারিড বাই ড্যাশ। অ্যাক্টিভ পাওয়ার কথাটা নিচে দাগ দাও। দেখো অ্যাক্টিভ কম্পোনেন্ট কার উপর নির্ভর করে, সেটাই উত্তর। অ্যাক্টিভ কম্পোনেন্ট নির্ভর করে প্রাইম মুভারের ইনপুটের উপর। তাহলে চেঞ্জিং দ্য প্রাইম মুভার স্পিড, প্রাইম মুভারের স্পিড চেঞ্জ করলে প্রাইমারির স্পিড মানেই হলো প্রাইমারির ইনপুট। তাহলে সেই জন্য সঠিক উত্তর হবে ডি ফর ডগ। আর সিদাকে লেখা আছে চেঞ্জিং দ্য ফিল্ড এক্সাইটেশন। ফিল্ড এক্সাইটেশন চেঞ্জ মানে হলো রিয়াক্টিভ পাওয়ার চেঞ্জ। তাহলে সিদাকের পাশে একটা অ্যারো চিহ্ন লিখে রেখো রিয়াক্টিভ পাওয়ার। যদি রিয়াক্টিভ পাওয়ার বলতো তাহলে সিদাক উত্তর হতো, যেহেতু অ্যাক্টিভ পাওয়ার বলে দিয়েছে সেজন্য ডি ফর ডগ উত্তর হয়েছে। প্রাইমারের ইনপুট মানেই হলো প্রাইমারের স্পিড, সেজন্য ডি ফর ডগ উত্তর হয়েছে। বাকি অপশনগুলো ভুল আছে বলে উত্তর হলো না। 34 দেখেন কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাউ ক্যান দ্য ইএমএফ, ইএমএফ কথাটা নিচে থাকবে, অপেন অল্টারনেটর বি ইনক্রিজ, ইনক্রিজ কথাটা নিচে থাকবে। তাহলে ইএমএফ একটা অল্টারনেটরে কী করে বাড়ানো সম্ভব, বাই ইনক্রিজিং ফ্লাক্স। কেন আমরা জানি জেনারেটেড ইএমএফ ইজি সমান সমান কি 5Zn বাই 60 × P/A। সব কিছু কনস্ট্যান্ট আছে, একমাত্র জেনারেটেড ইএমএফ এর ক্ষেত্রে ফাই আর স্পিডটা ভ্যারিয়েবল। তাহলে হয় স্পিড বাড়িয়ে জেনারেটর ইএমএফ বাড়ানো সম্ভব অথবা এক্সিলেশন বাড়িয়ে বাড়ানো সম্ভব। তাহলে এখানে দেখো কি বলেছে, হাউ ক্যান দ্য ইএমএফ অফ অ্যান অল্টারনেটর বি ইনক্রিজ বাই ইনক্রিজিং ফ্লাক্স। কেন ইনক্রিজিং ফ্লাক্স, ns সমান 120 f/p, তাহলে ns = f। যদি আমি স্পিড বাড়িয়ে কমিয়ে জেনারেটর ইএমএফ চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন হয়ে যাবে। ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন হলে প্যারালাল অপারেশন সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে করা যায় না, সেজন্য ওটা শুধুমাত্র এক্সেলেশনের উপরই ভ্যারি করে। তাহলে সেজন্য সঠিক উত্তর হবে এ দেখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে। 35 দেখে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, নট কথাটা নিচে দাগ দাও। এ ক্যারেক্টারিস্টিক অফ এ সেলিয়েন্ট পোল, সেলিয়েন্ট পোল কথাটা নিচে দাগ দাও সিনক্রোনাস জেনারেটর। সেলিয়েন্ট মানে কথার অর্থ কি, সেলিয়েন্ট কথার অর্থ হলো মুখ্য। মুখ্যমন্ত্রী যেমন অনেকগুলো পদ ধরে থাকে ম্যাক্সিমাম রাজ্যের, সেরকমভাবে সেলিয়েন্ট পোল অনেকগুলো পোল ধরে থাকে। তাহলে অনেকগুলো পোল ধরে থাকে বলে ডায়ামিটার অনেক বড় হয়। এবার ডায়ামিটার অনেক বড় হয় বলে ভলিউম সেম দেখার জন্য অ্যাক্সাইল লেন্থটা কম হয়। তাহলে অ্যাক্সাইল লেন্থ কম আর ডায়ামিটার অনেক বেশি, সেজন্য ও ড্রামের মতন দেখতে হয়। এবার অনেক বড় পেরিফেরি থাকে, সেজন্য পেরিফেরাল স্পিড বেশি হলেও আরপিএম অনেক কম হয়, কারণ ফ্রিকোয়েন্সি আমাকে 50 হার্জ রাখতেই হয় সেজন্য। তাহলে কী বলছে দেখো, ইন 3 পেজ অল্টারনেটর দ্য কতটা করছি আমরা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ সেলিয়েন্ট পোল সিনক্রোনাস জেনারেটর। এ দেখে কী বলছে, স্মল ডায়ামিটার, না স্মল ডায়ামিটার না, ডায়ামিটার অনেক বড় হয়। তাহলে এ দাগ ভুল আছে বলে এ দাগ উত্তর হলো বি দাগে লার্জ ডায়ামিটার। হ্যাঁ সঠিক আছে। লো স্পিড, হ্যাঁ লো স্পিড বলতে আরপিএম লো হয়। কেন লো হয়,
আমরা জানি NS সমান 120 F/P, NS ইনভার্সলি প্রপোর্শনাল টু P। ফ্রিকোয়েন্সি যেহেতু কনস্ট্যান্ট 50 হার্জ আমাদের রাখতেই হয়, তাহলে পোল সংখ্যা যেহেতু বেশি হয় সেজন্য RPM অনেক কম হয়। তাহলে সেই জন্য লো স্পিড কথাটা সঠিক হচ্ছে। স্মল কোর লেন্থ, ভলিউম সেম রাখার জন্যে ডায়ামিটার যেহেতু বেশি, এক্সাইল লেন্থ কম হতে হয়। কারণ কি আমরা জানি ভলিউম সমান লেন্থ কিন্তু ক্রস সেকশন এরিয়া, যেহেতু পোল সংখ্যা বেশি বলে এরিয়া ক্রস সেকশন বা ডায়ামিটার বেশি হয়, তাহলে এরিয়া ক্রস সেকশন বা ডায়ামিটার বেশি হয় বলে এক্সাইল লেন্থ অনেক কম হয়। তাহলে বাকি সব কিছু সঠিক আছে, এ দেখ ভুল আছে বলে এ দেখ সঠিক উত্তর 36 দেখে। ইন এ 3 পেজ অল্টারনেটর দ্য রোটেটিং পার্ট কথাটা নিচে দাগ দাও ইজ দ্য ড্যাশ। অবশ্যই ফিল্ড সিস্টেম হবে। কেন ফিল্ড সিস্টেম হবে সেটা সবাই জানো। অনেক রকম সুবিধা পাওয়া যায়, কারণ আমরা হিউজ অ্যামাউন্ট অফ পাওয়ার জেনারেট করি অল্টারনেটরের ক্ষেত্রে। সেই পাওয়ারটা যদি আমরা রোটেটিং পার্ট থেকে কালেক্ট করতাম তাহলে হাই ভোল্টেজে পাওয়ার কালেক্ট করতে পারতাম না, কারণ হাই ভোল্টেজে হিউজ অ্যামাউন্ট অফ স্পার্কিং হতো। তাহলে ভোল্টেজ লো দিয়েই আমি যদি সেই কাজটা করি এবং সেটা যদি এক্সাইটেশন সিস্টেমটা রাখি তাহলে সেক্ষেত্রে অনেক সুবিধা হয়। সেগুলো পরে আলোচনা করা যাবে। এখনকার মতন তুমি ফিল্ড সিস্টেমটা মনে রাখো। তাহলে বি ফর বয় সঠিক উত্তর। সহজ কথা হলো ডিসি জেনারেটরের উল্টোটা করা হয়। ডিসি জেনারেটরের রোটেটিং পার্ট করতেই হয় কমিউটেশনের জন্য, কিন্তু এখানে তার কমিউটেশনের সমস্যা নেই, তাহলে সেই জন্য রোটেটিং পার্টে ফিল্ড হয়। 37 থেকে কোশ্চেনটা দেখো, হোয়েন আ অল্টারনেটর ইজ ওভার এক্সাইটেড কথাটা নিচে দাগ দাও। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু কথাটা নিচে দাগ দাও উইথ রিগার্ড টু দ্য রিয়াক্টিভ পাওয়ার দ্যাট ফ্লোজ ফ্রম ইট ড্যাশ। তাহলে কি বলছে, যখন একটা অল্টারনেটর ওভার এক্সাইটেড থাকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, কোন বক্তব্যটা সঠিক আছে উইথ রিগার্ড টু দ্য রিয়াক্টিভ পাওয়ার দ্যাট ফ্লোজ ফ্রম ইট। এ জায়গায় কি বলছে, ইট ফ্লোজ আউটওয়ার্ড। আউটওয়ার্ড কথাটা নিচে দাগ দাও। এ জায়গার পাশে একটা আলোচনা দিয়ে লিখে রাখো, আউটওয়ার্ড মানেই হলো ওভার এক্সাইটেড। মানে ওভার এক্সাইটেড আউটওয়ার্ড বা মানে লিডিং হয়, তো ওই আউটওয়ার্ড মানে হচ্ছে লিডিং বা আউটওয়ার্ড যা বলো। তাহলে এ দাগের পাশে একটা আলোচনা দিয়ে লিখে রাখো ওভার এক্সাইটেড। বি দাগে ইট ইজ জিরো, যখন জিরো বলবে তার মানে নর্মাল এক্সাইটেড। বি দাগের পাশে একটা আলোচনা দিয়ে লিখে রাখো নর্মাল এক্সাইটেড। ইট ফ্লোজ ইনওয়ার্ড। ইনওয়ার্ড কথার অর্থ হলো ল্যাগিং। এই দাগের পাশে একটা আলোচনা দিয়ে অন্যদিকে লিখে রাখো লিডিং। আর সি দাগের পাশে একটা আলোচনা দিয়ে লিখে রাখো ল্যাগিং। আর বি ফর বয়ের পাশে একটা আলোচনা দিয়ে লিখে রাখো ইউনিটি। কোনটা লিডিং মানে আন্ডার এক্সাইটেড না? না, কোনটা 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 কি বলছো? জেনারেটর লিডিং এ আন্ডার এক্সাইটেড না? না, আমি ওই ডিম্যাগনেটাইজেশন ম্যাগনেটাইজেশন দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম, ভুল হয়ে গেল। মানে লিডিংয়ে আছে ডিম্যাগনেটাইজেশন, ক্রস ম্যাগনেটাইজেশন আছে ইউনিটি, আর ম্যাগনেটাইজেশন আছে লিডিংয়ে। আমি সেটা বোঝাতে চাচ্ছিলাম। এই লিডিং ল্যাগিং লেখাটা ভুল হচ্ছে, ওই ছাড়া ওটা লিখতে হবে না। লিডিং ল্যাগিংটা ছেড়ে দাও, শুধু ওভার এক্সাইটেড। শুধু ওই এ দাগের পাশে লিখে রাখো ওভার এক্সাইটেড, বি দাগের পাশে লিখে রাখো নর্মাল এক্সাইটেড, আর সি দাগের পাশে লিখে রাখো আন্ডার এক্সাইটেড। আর কিছু লিখতে লাগবে না। তাই এখানকার অপশন অনুসারে এ দাগ সঠিক উত্তর, নাহলে জেনারেটার আর মোটরে গন্ডগোল করে ফেলবে। 38 দাগ কেটে দাও। 39 দাগের কোশ্চেনটাও কেটে দাও। 39 দাগ কেটে দাও। 40 কেটে দাও। 41 চলে আসো। ফিল্ড সিস্টেম কথাটা নিচে দাগ দাও। অফ অ্যান অল্টারনেটর ইজ ইউজুয়ালি এক্সাইটেড ফ্রম ড্যাশ। ফিল্ড সিস্টেমটা অবশ্যই ডিসি এক্সাইটেশন হবে, তাহলে সঠিক উত্তর ডি ফর ডগ। 42 দাগ 43 দাগ কেটে দাও। 44 দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য হারমোনিক কম্পোনেন্ট কথাটা নিচে দাগ দাও। অফ দ্য জেনারেটেড ইএমএফ উইল বি মোর কথাটা নিচে দাগ দাও ইন অল্টারনেটরস উইথ ড্যাশ। তাহলে হারমোনিক্স কখন বেশি হবে? আমি মনে রাখার নিয়ম বলেছিলাম, ফুল পিচ ফুল হারমোনিক্স, শর্ট পিচ হারমোনিক্স শর্ট বা কম। তাহলে এখানে ফুল পিচ জয়েনিং হবে। শর্ট পিচ কয়েলে কী হবে? হারমোনিক্স কম হবে, সেদিন উত্তর হলো না। লং পিচ কয়েল বলে কোনো কয়েল হয় না, নান অফ দ্য অ্যাবভ হবে না। তাহলে এখানকার অপশন সরিয়ে দেখ সঠিক উত্তর। 45 দাগ কেটে দাও। 46 দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 46 দাগে কী বলছে? অ্যান 8 পোল কথাটা নিচে দাগ দাও। 3 পেজ অল্টারনেটর has 72 slots কথাটা নিচে দাগ দাও। অ্যান্ড পয়েন্টিং পিস ইজ 8 slots. ফাইন্ড দ্য ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল কথাটা নিচে দাগ দাও। বাই হুইচ অফ দ্য ওয়াইন্ডিং ইজ, ওই চর্ডেড উচ্চারণ হয় না, চর্ডেড কথাটা নিচে দাগ দাও। এই ধরনের কোশ্চেন পিএসসি এই ধরনের পরীক্ষাতে আসে।
এর গল্প হলো স্যার স্লট পার পোল, কিছুই না, এক লাইনে করতেন। স্লট কটা স্লট বলে দিয়েছে 72 স্লট, তাহলে এই 72 ডিভাইডেড বাই পোল সংখ্যা, কটা পোল বলেছে? পোল বলেছে 8খানা, তাহলে 8 নং 72, তাহলে সঠিক উত্তর 9। এটা হচ্ছে স্লট পার পোল বলতে। এবার স্লট পার পোল, স্লট পার কত হলো? 9 হয়ে গেল, তাই তো? এবার আমার ওই পিচ 180 বাই পোল পোল পিস কত? 180। 180 ভাই এই যে জিনিসটা পেলাম এটাকে ভাগ করে দেবো, হয়ে গেল উত্তর। একটা বিন্দু থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, পোল সংখ্যা জোড়া জোড়ায় থাকে, 180কে 2 দিয়ে ভাগ, না 360কে 2 দিয়ে ভাগ করলে একটা পোলের আন্ডারে 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল পাই। এবার স্লট পার পোল, স্লট সংখ্যা 72, পোল সংখ্যা 8 দিয়ে ভাগ করলে স্লট পার পোল 9। এই স্লট পোলকে ওই 180কে ভাগ করলে পার পোলে কটা স্লট পাই জানেন? তাহলে একটা স্লটে 20 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, তাহলে সঠিক উত্তর বি ফরওয়ার্ড। 47 কোশ্চেনটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যুতে এসছে, মানে এই যে সবগুলো কোশ্চেন কঠিন হবে এরকম তো না। 47 থেকে কোশ্চেনটা দেখো, আন্ডার শর্ট সার্কিট কন্ডিশন, শর্ট সার্কিট কন্ডিশন কথাটা নিচে দেখো, দ্য পাওয়ার ফ্যাক্টর কথাটা নিচে দেখো, অফ দ্য সিনক্রোনাস মেশিন ইজ ড্যাশ। আন্ডার শর্ট সার্কিট কন্ডিশন পাওয়ার ফ্যাক্টর অফ এ সিনক্রোনাস জেনারেটর বলে দিয়েছে অলমোস্ট 0 ল্যাগিং। দেখো 0 কথাটা এমনি থাকবে। নর্মালি ওভার এক্সিটেড কন্ডিশনে সিনক্রোনাস মোটরকে চালানো হয়, সরি সিনক্রোনাস মোটর না, সিনক্রোনাস জেনারেটরকে, তাহলে সেই জন্য এটা 0 ল্যাগিং, 0 কথাটা এমনি থাকে। তাহলে সিধা সঠিক উত্তর মুখস্থ করে বলো। 48 থেকে কোশ্চেনটা দেখো, সিনক্রোনাস জেনারেটর। 48 দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 47 দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 48 কি বলছে? সিনক্রোনাস জেনারেটর হ্যাজ দ্য আর্মেচার ওয়াইন্ডিং অন দ্য স্টেটর অ্যান্ড ফিল্ড ওয়াইন্ডিং অন দ্য রোটর। সিনক্রোনাস জেনারেটর হ্যাজ দ্য আর্মেচার ওয়াইন্ডিং অন দ্য স্টেটর অ্যান্ড ফিল্ড ওয়াইন্ডিং অন দ্য রোটর, যা থাকে তাই আছে। when running under steady state condition, যখন steady state কন্ডিশনে চালানো হচ্ছে, the magnetic field in the air gap is dash, rotating at synchronous speed in the direction of rotation। দেখো সিনক্রোনাস জেনারেটরকে ম্যাগনেটিক্যালি লক করতে হয়, তো স্টার্টের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আর রোটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড দুটো সেম ডিরেকশনে সেম দিকে করে, তবেই না মানে আমরা জেনারেটর ইএমএফ ফ্রি পেজে পাই। তাহলে সঠিক উত্তর ডিফল্ট হবে যাবে। এজন্য তো সিনক্রোনাস জেনারেটর বা সিনক্রোনাস মোটরের স্লিপ মিলিপ বলে কিছু হয় না, 0। 49 দাগের কোশ্চেনটা দেখো, ইন এ সিলিন্ড্রিক্যাল রোটর সিনক্রোনাস মেশিন দ্য phase or addition কেটে দাও। 49 দাগ কেটে দাও, 50 দাগ কেটে দাও। আজকের মতন শেষ।